যখন অফিস রুমে ঢুকি, যখন আমি এই ফেসিস্ট হাসিনার যখন ছবিটা আমি দেখলাম যে আমার চেয়ারের পিছনে, তখন আমার মনে হয়েছে তার এই দেয়ালে থাকার কোনো অধিকার আর নেই। যার হাতে আমার সন্তানের খুনের রক্ত, সেই খুনের ছবি আসলে আমি এই দেয়ালে রাখতে চাই না। জনগণকে আঘাত করে কোনো সরকার আসলে টিকে থাকতে পারে না। কয়েক লাখ শেয়ার হয়ে গিয়েছে ছবিটা, নানা দিক থেকে আমার উপর চাপ তৈরি হয়। আমি যেদিন ঘটনাটা ঘটাই সেদিন ছিল আগস্টের 1 তারিখ। হ্যাঁ, তখন আসলে অনেকেই চিন্তা করতে পারেননি যে আসলে ফ্যাসিস্ট হাসিনার মানে মানে পালানোর পরিস্থিতি তৈরি হবে। তো দেখেন, আসলে মানুষের ভিতরে রাগ ক্ষোভ এটা আসলে একদিনের না, এটা আসলে গত 15-16 বছর ধরে আসলে মানুষের ভিতরের যে রাগ ক্ষোভ, কথা না বলতে পারার যে কষ্ট, হ্যাঁ, জমে থাকা যে কষ্ট, হ্যাঁ, 15-16 বছর ধরে মানুষের যে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে কষ্ট, তার বাক স্বাধীনতা হারানোর যে কষ্ট, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যে একটা ফেসিস্ট একটা আবহ যে তৈরি করা এবং কায়েম করা, হ্যাঁ, এই সব কিছু মিলিয়েই আসলে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। আর তারপরে দেখেন যে এর আগে আমরা সড়ক আন্দোলন দেখেছি, কিভাবে হাসিনা সরকার সেটাকে দমন করেছে এবং কিভাবে বাচ্চাদের উপর নিপীড়ন চালিয়েছে সেটা দেখেছি। দেখেন, কোটা আন্দোলনটা কিন্তু এই 24-এর আগেও কিন্তু হয়েছিল। সেই কোটা আন্দোলনে ওনার যে মনোভাব ছিল, হ্যাঁ, যে এবং কিভাবে মেধাবীদের বঞ্চিত করা যায় এবং ন্যায্য অধিকার থেকে মানুষকে কিভাবে বঞ্চিত করা যায়, এই সব কিছু মিলিয়েই আসলে মানুষের মধ্যে অনেক দিন ধরেই ক্ষোভ জমতে জমতে আসলে এটার বিস্ফোরণটা ঘটেছে হলো এই জুলাই আগস্টে। সাধারণ যে শিক্ষার্থী, সাধারণ যে রাস্তার মানুষ, হ্যাঁ, তারা সবাই কিন্তু নেমে আসে রাস্তায় শিক্ষার্থীদের পাশাপাশি, কারণ তাদেরও যেন জীবন ধারণ একটা নাভিশ্বাস উঠে গিয়েছিল। এক হলো যে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে নিরাপত্তা, সব কিছু মিলিয়েই আসলে জনগণের সেই বিস্ফোরণটা ঘটে। অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই সরকার যেভাবে নির্বিচারে সাধারণ মানুষ, শিক্ষার্থী, মেধাবীদের যেভাবে খুন করছিল, হত্যা করছিল, এইটা আসলে কেউই মেনে নিতে পারছিল না। স্বাধীন বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা, যে হেলিকপ্টার থেকে গুলি ছুটছে, মানুষ ঘরের ভিতরে নিরাপদ না, বাসাবাড়ি তাক করে সেখানে গুলি ছোড়া হচ্ছে, হ্যাঁ, কোনো ধরনের নিয়ম নীতি না মেনে এক স্বাধীন বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার, সেগুলি আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে এই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এই স্বাধীন বাংলাদেশে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কি ন্যায্য অধিকারের জন্য দাঁড়াতে পারবো না? সরকারের কেউ সমালোচনা করলেই তাকে হয় গুম করা হয়েছে, নয়তো খুন করা হয়েছে, নয়তো তাকে জেলখানায় নেওয়া হয়েছে, হ্যাঁ, আইসিটি অ্যাক্টে নেওয়া হয়েছে, এমনকি গণমাধ্যমের উপরেও তারা জুলুম চালিয়েছে। প্রথম পথ যে নিদর্শক মানুষের ভিতরে এই ক্ষোভটা তৈরি করার, সেটা কিন্তু আবু সাঈদ, রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ যখন বুক পেতে দিল, তখন আমরা দেখলাম যে ছোট ছোট কোমলমতি যে শিশুরা, সাধারণ শিশু যারা পথ শিশু বলি, তারা, ছোট ছোট শিক্ষার্থীরা, হ্যাঁ, এমনকি দেখবেন যে রিক্সাওয়ালা, দোকানদার, হ্যাঁ, যে মারা, এমন প্রত্যেকে, এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা বলতাম যে তারা আসলে উট পাখির মতো নিজেদের মুখ গুজে রাখে, তারা কোনো কিছুতেই রেসপন্স করে না ওরকম, কিন্তু সেই সময় কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে যে দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন বন্ধ করে দিল, বা দেখেন যে যখন ওই যে ডিবি অত্যাচারে যখন 6 জন সমন্বয়ক যখন বলল যে তারা প্রত্যাহার করেছে, তখন কিন্তু হাল ধরেছে কিন্তু আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক সেদিনই বিকেলে আমরা মিছিল করি। আর অন্যদিকে আমরা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, তারা সবাই কিন্তু নেমে গেল রাস্তায়, এবং আমাদের সাথে পরে দেখলাম যুক্ত হয়েছে সিটি কলেজ, তারপর সিটি বিশ্ববিদ্যালয়, তারপরে ওই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সাভার কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ আশেপাশে যারা আছে সবাই আস্তে আস্তে যোগদান করে। এবং ওই অন্য দিক দিয়ে আমরা দেখব যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে যায়, এবং তখন আমরা দেখব যে পুরা আন্দোলনের একটা
নতুন মোড় নেয়। দেখেন কোনো মানুষই কিন্তু তাদেরকে যখন বঞ্চিত করা হয় তারা সেটা কিন্তু বেশি দিন নিতে পারে না, এবং আমি মনে করি আসলে জনগণই হলো সকল শক্তির মূল। হ্যাঁ, জনগণকে আঘাত করে কোনো সরকার আসলে টিকে থাকতে পারে না। হয়তো তারা অস্ত্রের ভয়ে হয়তো তারা একটু বেশি দিন থাকতে পারে, কিন্তু ইন দ্য লং রান দেখা গেল যে তাদের পরিণতিটা আসলে ভালো হয় না। যখন অফিস রুমে ঢুকি, যখন আমি এই ফেসিস্টে হাসিনার যখন ছবিটা আমি দেখলাম যে আমার চেয়ারের পিছনে, তখন আমার মনে হয়েছে তার এই দেয়ালে থাকার কোনো অধিকার আর নেই। সে শুধু এই দেয়ালে না, তখন আমি বলেও ছিলাম যে তার আসলে এই যে প্রধানমন্ত্রীর যে চেয়ারটা সেটাতে থাকার অধিকার সে হারিয়েছে। কারণ একটি স্বাধীন বাংলাদেশে নির্বিচারে সে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার আসলে কোনো অধিকার নেই সে চেয়ারটিতে থাকার। এই ছবিটি নামিয়ে দিলাম, এবং আমি সেই ছবিতে নামানোর সাথে সাথে আমি যে ক্যাপশনটা দিলাম যে যার হাতে আমার সন্তানের খুনের রক্ত, সেই খুনের ছবি আসলে আমি এই দেয়ালে রাখতে চাই না। আমি যখন এই ছবিটা নামিয়ে যখন আমি বিভাগ থেকে বাসা পর্যন্ত পৌঁছাই, তখন দেখি যে কয়েক লাখ শেয়ার হয়ে গিয়েছে ছবিটা। হ্যাঁ, তো আমি যখন বাসায় ঢুকি তখন আমার সন্তান আমাকে জড়িয়ে ধরে বলে যে মা, প্রাউড অফ ইউ, দেখো আমার কত বন্ধুরা তোমার এই ছবি শেয়ার করেছে। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে আমার ছেলেও একটু আতঙ্কে নিস্তেজ হয়ে যেতে থাকে। কারণ হলো নানা দিক থেকে আমার উপর চাপ তৈরি হয়। যেটা বললাম যে বঙ্গবন্ধু পরিষদ থেকে সেদিনই আমার বিরুদ্ধে একটা চিঠি দেওয়া হয় আমার বিচার চেয়ে, এবং তারপর দিন জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়। যদিও শোকজের চিঠিটা আমি আমার হাতে পাইনি, কিন্তু যারা সাংবাদিক ছিলেন, সংবাদকর্মী যারা ছিলেন, তারা আমাকে ফোন করে জানিয়েছেন যে ম্যাডাম আপনার বিরুদ্ধে শোকজ করা হয়েছে। তো সেই চিঠিটা আমাকে দেওয়া হয়নি, কিন্তু আমি তখন বলেছিলাম ঠিক আছে, চিঠিটা আমার কাছে আসুক, হ্যাঁ, তারপরে না হয় আমি উত্তর দিব। নানান জায়গা থেকে আমাকে ফোন করা হয়, এবং নানান জায়গা থেকে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখানো হয় যে আমার এই ছবি উপরিমহলের কোথায় কোথায় পৌঁছে গিয়েছে, আমার বিচার কী হতে পারে, নানান ধরনের আতঙ্ক তৈরি করা হয়। হ্যাঁ, আবার দেখা যায় ইতিবাচক দিকও আছে যে যারা তখন আন্দোলনে ছিলেন তারা মনে করেছেন যে তারা একটা বিশাল শক্তি পেয়েছেন আমার এই ছবি নামানো থেকে। শিক্ষার্থীদের, এমনকি শিশু কিশোরদের মাদের এখনও আমি সেই একটা পাই যে তারা এখনও আমাকে বলেন তারা কতটা উদ্বুদ্ধ হয়েছিলেন আমার এই কাজ থেকে। সেই জায়গা থেকে আমি আসলে গর্ববোধই করি যে একজন ফেসিস্ট সরকারকে নামানোর পিছনে আমার কিছুটা ভূমিকা ছিল। দেখেন, আমি যখন ছবিটা নামিয়েছি তখন আমি মানে আমার রক্ত এত গরম হয়ে গিয়েছিল, এবং আমার মনে হয়েছিল যে যে ছোট ছোট বাচ্চারা যেভাবে বুক পেতে দিচ্ছে অস্ত্রবাহিনী, হ্যাঁ, তাদের সামনে, হ্যাঁ, যে আমার মনে হয়েছে তাদের জীবনের কাছে আমার জীবনটা সেদিন তুচ্ছ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে ওরা এত সাহসটা কোথা থেকে পেল। আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে, মুগ্ধ যেভাবে জীবন দিয়েছে, ছোট ছোট বাচ্চারা যেভাবে জীবন দিয়েছে, কত মার বুক খালি হয়ে গিয়েছে। হ্যাঁ, কত মায়ের বুকে এখনও হাহাকার। আমরা দেখেছি কয়েকদিন আগে যে এই শহীদদের কথা বলতে বলতে মারা জ্ঞান হারিয়ে ফেলছেন, মাদের যে হাহাকার, সেটা আমি এখনও দেখতে পাচ্ছি। আমার ভিতরে তখন এটা কাজ করেছিল যে যেভাবে বাচ্চারা সাহস করে বুক পেতে দিয়েছে, সেখানে আমি না হয় একজন মা, আমার জীবনটা না হয় যাক, আমি না হয় আমার এই দেশের জন্যে, আমার এই শিক্ষার্থীদের জন্যে, বা যে এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার জন্যে, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্যে না হয় আমি আমার জীবনটা উৎসর্গই করলাম। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। যে উদ্দেশ্যকে নিয়ে আমরা আসলে এই আন্দোলনে নেমেছিলাম, জীবনকে বাজি রেখে, কাজে এই কথাটা যেন নতুন নতুন দল গঠন হবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেকের আমার যে অনুরোধটা থাকবে, আমরা যদি প্রত্যেকেই সৎ হই এবং দেশপ্রেমিক হয়ে উঠি, আসলে আমাদের দ্বারা কোনোদিন কোনো অন্যায় করা সম্ভব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।